ঠিক আছে না, লেন্সটা জানি না শোনা যাচ্ছে কি। ও তোমাকে এটা একটু শুনতে হবে মাইক্রোফোনটা। এই সর্বনাশ করেছে। ছোট জায়গায় শোনা যায়। হ্যাঁ এবার ভালো আছে। সবাইকে ধন্যবাদ। আমার কিছুদিন আগে কোভিড হয়েছিল, সেজন্য গলার অবস্থা খুব খারাপ। কতদিন আগে রে? এই 4 সপ্তাহ আগে। দাঁড়া, তোমার কোনো ভয় নেই, আমি রিটেস্ট করে তারপরে ডাক্তার ওরকম রিস্কে ফেলবো না। বলিস সাথে Not intentionally, but still, it's good to know. Always, I cannot do that. That's my profession. So, আজকের লেখাটা আমার একটা কবিতা, of course, আমি পড়ছি আমার নিজের বই থেকেই পড়বো, কিন্তু তার আগে একটা ছোট্ট ইন্ট্রো আছে। হুমায়ুন আহমেদ বাংলাদেশের সাহিত্যে প্রায় উত্তম কুমার। তার যা ক্যারিসমা এবং গ্ল্যামার, সেটা কিংবদন্তি তুল্য। লক্ষ লক্ষ কোটি কোটি পাঠক পাঠিকা তার। একবার শোনা যায় যে তিনি তার হিরো হিমুকে গল্পে মেরে ফেলায় ঢাকায় বিরাট মিছিল বেরিয়ে গিয়েছিল প্রতিবাদে, তাকে আবার হিমুকে বাঁচিয়ে দিতে হয়। কিন্তু কিছুদিন আগে এই লেখকের স্ত্রী গুলকেতিন বেগম সম্প্রতি একটি বিস্ফোরক পোস্ট দিয়েছেন হুমায়ুন আহমেদ সম্বন্ধে, যা নিয়ে সাহিত্য জগতে তোলপাড় হয়ে গেছে। গুলকেতিন লিখেছেন যে হুমায়ুন আহমেদ যখন নর্থ ডাকোটায় পিএইচডি করছিলেন, সে সময় তিনি বারবার তার কোয়ালিফায়ার এক্সামে ফেল করছিলেন। এই বিপর্যস্ত মেন্টাল অবস্থায় তিনি একদিন গুলকেতিনকে প্রচন্ড শীতের রাতে বাড়ি থেকে বার করে দেন। কোন ক্রমে গুলকেতিন তার বান্ধবীর সাহায্যে সেদিন প্রাণ রক্ষা করেন। পরবর্তীকালে হুমায়ুন আহমেদ তার ছোট মেয়ের বয়সী একটি মেয়ে শাওনকে বিবাহ করার পর গুলকেতিনকে তার সমস্ত সম্পত্তি, বসত বাড়ি সবকিছু থেকে বঞ্চিত করেন। কোন মহৎ সাহিত্যিক বা প্রতিভাবান ব্যক্তি হলেই যে তারা তাদের ভালোবাসার লোককে খুব সুখে শান্তিতে আর শ্রদ্ধায় রাখবেন, এরকম কোনো গ্যারান্টি কিন্তু কোথাও নেই। বাস্তবে অনেক ক্ষেত্রেই উল্টোটাই হয়। আইনস্টাইন থেকে অমর্ত্য সেন পর্যন্ত এরকম অনেক উদাহরণ পথে ঘাটে পড়ে আছে। কি করে ভুলবেন আইনস্টাইনের সেই ভয়ঙ্কর চিঠির কথা? তার প্রথমা স্ত্রীকে তিনি লিখেছিলেন, তুমি আমার লন্ড্রিটা করে দেবে, 3 বেলা খাবারটা ঘরের সামনে দিয়ে যাবে, কখনোই আমাকে জড়িয়ে ধরার বা চুমু খাবার চেষ্টা করবেন না, হ্যাঁ পার্টিতে আমরা একসাথে যাব। যাই হোক, আজকের কবিতা এইরকমই একজন হতভাগিনীকে নিয়ে। প্যারিসের মিউজি দা অর্সির কন্দরে কান পাতলে আজও হয়তো তার দীর্ঘশ্বাস, ব্যর্থ জীবনের করুণ আর্তনাদ আপনি শুনতে পাবেন। ফ্রান্সের আইজে দা এভরাদ মেসোফান্টের পাথুরে দেওয়ালে মাথা খুঁটে হয়তো মরছে তার কান্না, আমাকে একটু পাথর দাও, একটু পাথর, আমি করতে পারি, আমি করতে পারি। তুমি কবিতার নাম নিভে যাওয়া উল্কা, ক্যামেল। সময়টা 1850-এর ধারে কাছে। সাইন নদীর ধারে এসে নামলো ছোট্ট যাত্রীবাহী নৌকা। সাধারণ কেনা বেচা লোক, বাক্স প্যাঁটরা, কাচ্চা বাচ্চা, হাঁস মুরগি, বোকাশোকা হাসি খুশি প্রেমিক যুগল। হা করে চেয়ে দেখছে প্যারিস শহর। ওই চই হাঁক ডাক হট্টগোলের মাঝে কালো জামা পরা একটি তরুণী, কাঁধের ঝোলায় শুধু রং তুলি, চিনি আর বাটালি, কালো চুল আর গোলাপি গাল, যত্নহীন বাদামি সূর্যেটে চোখে প্রতিভার বিদ্যুৎ। নদী পেরিয়ে মোড় ঘুরে ছোট্ট পাথরের গলি, গলির শেষে একটা স্টুডিও, রঙিন কাচে ঘেরা গোল কাজের প্ল্যাটফর্ম। উঁকি মেরে দেখা যায় একজন পাগল পুরুষ, বলিষ্ঠ হাত, গ্রিক দেবতার মতো উদগ্র যৌবন, প্রবল প্রেমে পাথর কুঁদে করে চলেছেন ভাস্কর্য নির্মাণ। বিশ্ব সংসার ভুলে আপন খেয়ালে থিঙ্কার গড়ছেন গুরু রঙা।
ছাত্রীকে ধমকালেন, বিয়ে করনি কেন? সংসারে মন নেই তোমার? অদ্ভুত মেয়ে তো, পাথরের প্রেমে কাটাতে পারবে নাকি সারা জীবন? লাজুক হেসে ঘাড় নামল। নম্র কালেল, মার্সি, স্কুলবাচ্চারা প্রহুসকেসকে যে আসমে ফিকারা তিস্তাচোস। শ্রদ্ধেয় করুন, আমার করতে ভালো লাগে। শুরু হলো কঠোর কর্মশালা। দিন নেই রাত নেই পাথর কাটা, পাষাণের বুক চিরে কান্না, হাসি, চোখের জল, নাড়াঘাটা, চিরে রেখে জেনে নেওয়া মানুষের শরীর অবিকল। রূপবান হাতের মোচড়ে বাদ যেন না যায়, কপালের বাঁজ, বাহুর সাবলীল পেশি, হাসির কারুকার্য, উন্মাদ আবেগে পাথর কাটে ক্যামিল। নরম হাতে কড়া ফেলে দিয়েছে ছেদি বাটালি, ধুলো মাখা মুখ চোখ, মলিন পোশাক, পাথরের সাথে তার আজন্ম মিতালি। ভাই লেখেন কবিতা, তার নাম পল ক্লোদেল, পাথরে কবিতা লেখে ক্যামিল ক্লোদেল। যেদিন প্রথম মুখ, আশরীর দেহ ফুটে উঠল ক্যামিলের নতুন পাথরের কাজে, কি আনন্দ, সৃষ্টি সুখের উল্লাসে মাতল। ছুটে আসে পাগলিনী, উৎফুল্ল বেসামাল, প্রিয় গুরুদেব, আমি পেরেছি, আমি পেরেছি, দয়া করে বলুন আপনার কেমন লাগছে। প্রবল পুরুষ তীব্র চোখে জরিপ করে কাজ। কি লাবণ্য, কি সুষমা, মূর্তিগুলির চোখে মুখে জীবন যেন ঝলসে উঠেছে, ঝলসে উঠেছে কানায় কানায় পান করে, আবেগ যেন হাত রেখেছে। বলিষ্ঠতার দৃঢ় গাছে অনায়াসে লতিয়ে গেছে লতার মতো দেহ ধরে। কি ভয়ানক অনামা এক পিপাসায় আর্ত হয়ে ঝাপড় ওঠে, ঝড় ওঠে তার বুকে, জাপটে ধরে অতর্কিতে ললিত সুঠাম কোমরখানি। প্লাবন আসে বজ্র কঠিন আলিঙ্গনে আর চুম্বনে, পথহারা এক নদী এসে মিলে গেল সাগর জলে। সৃষ্টি জালে বিভেদ যুগল গড়ে চলেছে মূর্তি প্রিয়তমার শরীরে, ছুঁয়ে পাথর উঠছে নতুন হয়ে। হায়নগুলি নতুন করে আশ্লেষের ওই গল্প বলে, বসন্তের ওই ললিত রাগে মিলন বিনা তীব্র বাজে। পাথর কুদে পরম সুখে ক্যামিল রোদা দুজন মিলে, হাতের ছোঁয়ায় জাদুর পরশ, মুদ্রাকে পাষাণ জলে। বানের জলে কুটোর মতো প্রশংসা আর খ্যাতির জোয়ার, ময়ূরপঙ্খী নৌকা হয়ে ভাসছে ওরা সুখী যুগল। ঈশান কোণে আধার করে মেঘেরা হয় ঘন কালো, হিংসা দেশের বাষ্প নিয়ে বিষাক্ত দিন হারায় আলো। নিন্দুকেরা কানে কানে দিল গুরুর মন বিষিয়ে, সামান্য ওই নারী নেবে তোমার খ্যাতির ভাগটি নিয়ে। পুরুষ, সে তো পুরুষ বটে, থাকবে কত উদার হয়ে, শরীর প্রধান ভালোবাসা, স্বার্থ রে কমে বাড়ে। প্রতিযোগের রশি ধরে পুরুষতন্ত্র জেগে ওঠে, পুরনো প্রেম রোজের প্রতি টানটা যেন ফিরে আসে। ক্যামিল কেঁদে লুটিয়ে পড়ে, ধুলায় পড়ে মান সম্মান, গর্ভজাত প্রেমের মুকুল হেলায় হলো পাক বিসর্জন। অপমান আর অবহেলার পাথরগুলো ভারী হয়ে বুকের ওপর চেপে ধরে, হাতির পায়ের থাবা যেন যন্ত্রণার ওই রাতগুলো। সব হারানোর লোহার শিকল, কঠিন কালো প্রতারণা বেঁধে দিল হাতের আগল। থরথরিয়ে কাঁপে ভয়ে ডানা ভাঙা পাখির মতো সবাই হাসে, ব্যঙ্গ করে। মেয়ে মানুষের বাড়না কত, প্রচার স্তুতি পাওনা দেনা, সোনালি ওই রোদের আলো, রোদিন রোদের সুখের ঘরে সপ্ত প্রদীপ ওই জ্বালালো। অন্ধ রাগে নিন্দা ভয়ে লোক লজ্জায় বিষম চাপে নিজের ভাই পাগলা গারদে পাঠিয়ে দিতে গাড়ি ডাকে। দুঃখ নদীর সাগর পারে অন্ধকারের গলা নরক, কালো আধার কুষ্ঠ করুণ আর্তনাদের অঙ্গ জুড়ে নির্দয় আর নিদারুণ। ওই কঠিন পাথর দিয়ে ঘেরা কারাগারে বন্ধ হলো, ব্যর্থ হলো ক্যামিল ক্লোদেল। পথিক, তুমি একটু থামো, দাঁড়াও, দাঁড়াও একটি
প্রতিবারের তরে পাগলি কাঁদে, আকুল হয়ে ওই পাথরে মাথা ঠুকে দামনে ময়ে ফিরে দি প্রক্সিও স্ট্যাটুট একটু পাথর দাও, আমি করতে পারি, আমি পারি, বিশ্বাস করো আমি পারি। মহাকাল দাঁড়িয়ে থাকে, কার এসে যায় কি বাতাতে, তুমি না হয় চোখের জলে পুজো দিও পাগলিটাকে।